হ্যাঁ, কি অবস্থা বলাবান? ঈদ উল ফিতরে বাংলাদেশে অনেকগুলো মুভি রিলিজ হয়েছিল, কিন্তু হাইপের দিক দিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল এই তিনটা মুভি নিয়ে, প্রিন্স, রাক্ষস আর দম। আর আজ আমি কথা বলবো দম মুভিটা নিয়ে, কারণ নাম যখন দম তখন মুভিতে আসলেই দম আছে নাকি সেটা তো দেখতে হবে, তাই না? আর আপনারা বলতে পারেন মুভিটা ঈদ উল ফিতরে রিলিজ হয়েছে, আর ভাই ঈদ উল আদাহার পর রিভিউ দিতেছে। আর এরও কারণ আছে, সবচেয়ে বড় কারণ আমি নতুন কোন রিলিজ হওয়া মুভির ক্লিপ ইউজ করতে পারবো না আমার ভিডিওতে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি মুভিটার বড় টুইস্ট স্পয়েল করতে চাই না। আমি চাই আগে আপনারা নিজেরা সিনেমাটা দেখুন, তারপর রিভিউটা ফিল করেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি আফগানিস্তানের একটা প্রত্যন্ত মরুভূমি এলাকা, চারদিকে শুধু বালি আর নির্জনতা। সেই মরুভূমির মাঝ দিয়ে একটা গাড়ি কোথাও যাচ্ছে, গাড়ির ভেতরে কিছু অস্ত্রধারী আফগানি লোক, আর গাড়ির পেছনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আমাদের মেইন ক্যারেক্টার শাহজাহান ইসলাম নূর। ব্যাকগ্রাউন্ডে তখন নূরের ভয়েস শোনা যায়। আমি শাহজাহান ইসলাম নূর। এরপর আমরা দেখি নূরের চোখ বেঁধে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, পরে তাকে আর একটা সশস্ত্র দলের কাছে হ্যান্ড ওভার করা হয়। আর এখানে মেকাররা আমাদের মাথায় বড় একটা প্রশ্ন ঢুকিয়ে দেয়, একজন সাধারণ বাংলাদেশি মানুষকে কেন তালিবান লেভেলের লোকজন আটকাবে? তারপর আস্তে আস্তে আমরা জানতে পারি আসল কারণটা। তারা তাদের তালিবান লিডার বাহারউদ্দিনের মুক্তি চায়, আর সে কারণেই নূরকে হস্টেজ বানানো হয়েছে। তাদের ডিমান্ড ক্লিয়ার, 7 দিনের মধ্যে তাদের লিডারকে রিলিজ করতে হবে। কিন্তু প্রশ্ন এখনো থেকে যায়, নূর এমন কি করেছে যে তার বদলে একজন তালিবান লিডারের মুক্তি চাওয়া হচ্ছে? এরপর মুভিটা ধীরে ধীরে নূরের অতীত দেখানো শুরু করে। নূরের ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি তেমন স্ট্রং ছিল না, সে একটা কোম্পানিতে জব করত, আর সেই কোম্পানি থেকেই আফগানিস্তানে কাজের জন্য কিছু লোক নেওয়া হচ্ছিল, স্যালারিও বেশি। তাই বেটার ফিউচারের আশায় নূর আফগানিস্তানে যাওয়ার ডিসিশন নেয়। কিন্তু এখানেই তার লাইফ পুরো উল্টে যায়। সে যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির নাম নেস্ট। তারা মূলত বিভিন্ন মানুষকে লোন দিত, যদিও আফগানিস্তানের মতন জায়গায় এই বিজনেস নিজেই একটা রিস্কি। আর এই কারণে এক্সট্রিমিস্ট গ্রুপগুলোর নজরে পড়ে যায় কোম্পানিটা। একসময় তারা নূরকে অপহরণ করে, কারণ তারা চায় কোম্পানির মালিক পক্ষ আর আমেরিকা মিলে তাদের আটক লিডারকে রিলিজ করুক নূরের বদলে। এভাবেই দম মুভিটার কাহিনী সামনে এগোতে থাকে। তারপর আমরা দেখতে পাই নূর কিভাবে বেঁচে দেশে ফেরার চেষ্টা করে। মুভির মেকাররা বলছিল মুভিটা ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড, আর অনেস্টলি সেটা মুভিতে অনেকটাই ফিল করা যায়, কারণ এখানে আননেসেসারি কমার্শিয়াল ড্রামা বা ফোর্স সিন খুব একটা নাই। মুভিতে কয়েকটা গান ছিল, কিন্তু নর্মালি অনেক মুভিতে এমন কিছু গান ঢুকানো হয় যেগুলো পুরো মুডটাই নষ্ট করে দেয়। কিন্তু এই মুভিতে প্রতিটা গান সিনগুলোর সাথে এমন ভাবে ম্যাচ করানো হয়েছে যে দেখেই ভালো লাগে। আর লাস্ট সিনের গানটা ভাই একদম জোস। মুভিতে আননেসেসারি রোমান্স দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে এমন একজন নারীকে যে নিজের হাজবেন্ডকে এতটাই ভালোবাসে যে তার জন্য জায়গায় জায়গায় ছুটে যেতে পারে। আর একটা জিনিস মুভিটাই খুব সুন্দর ভাবে দেখিয়েছে, আমাদের দেশের একজন সাধারণ মানুষের ভ্যালু আসলে কতটা কম, আর একজন পলিটিশিয়ান চাইলে কত কিছু চেঞ্জ করতে পারে। সে যদি সত্যিই মন দিয়ে নিজের কাজ করে, তাহলে মাত্র একটা কল দিয়ে নূরের মতন একজন মানুষের পুরো জীবন পাল্টে দিতে পারে। আমি সাধারণত মুভি দেখে ইমোশনাল হই না, কিন্তু এই মুভিটার একটা সিন দেখে সত্যি বলতে চোখে পানি চলে আসছিল। এর ভেতরে ইমোশন আছে, ফেয়ার আছে, ডিসপ্রেশন আছে। আর এই মুভিটা 2 ঘন্টারও বেশি রান টাইম হওয়া সত্ত্বেও আমার কাছে একবারও বোরিং লাগে নাই। আর আফরান নিশো এই মুভিটার জন্য যে পরিমাণ ডেডিকেশন দিছে সেটা পুরো সিনেমাতে ক্লিয়ারলি বোঝা যায়। কিছু কিছু সিনে তার অ্যাক্টিং দেখে অনেস্টলি ঘুষবাম চলে আসে। আর যেহেতু অ্যাক্টিং এর কথাই বলতাছি, তাহলে চঞ্চল চৌধুরীর নাম তো আসবেই। দিন যত যাচ্ছে তার অ্যাক্টিং দেখে মনে হচ্ছে উনি আসলেই বাংলাদেশের ফাইনেস্ট অ্যাক্টরদের মধ্যে একজন। মুভির সিনেমাটোগ্রাফি চোখে পড়ার মতো, বিশেষ করে আফগানিস্তানের এনভায়রনমেন্ট আর টেনশন বিল্ড আপের সাথে ভিজুয়াল টোনটা ভালোই ম্যাচ করেছে। যদিও আমার পার্সোনালি মনে হয়েছে কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি আরো পলিশ করা যেত, তবে মুভিতে একটা মজার মিস্টেক ধরছি। 1 ঘন্টা 57 মিনিটের দিকে যখন নূর নদীর দিকে জাম দেয়, তখন ক্যামেরা অ্যাঙ্গেলে ক্লিয়ার বোঝা যায় নিচে পাথর, কিন্তু নেক্সট শটেই ভাই পানির মধ্যে। এটা কোনো কথা? আর যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, মুভিটার এস্টিমেটেড বাজেট প্রায় 7 কোটি টাকা, আর বক্স অফিস কালেকশন প্রায় 8 কোটি টাকার কাছাকাছি। কিন্তু অনেস্টলি আমার মনে হয় বাংলাদেশের আরো অনেক মুভি আছে যেগুলো থেকে এই মুভিটা অনেক বেটার হওয়া সত্ত্বেও বক্স অফিসে একটু পিছিয়ে গেছে। এখন সেটা প্রমোশনের কারণে নাকি ঈদের কম্পিটিশনে চাপা পড়ে গেছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।